একাত্তরে মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা নিজামের আপিলের চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ড বহাল, 3টি অভিযোগে দেওয়া হলো সাজা। মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার পরিপ্রেক্ষিতে আমরা ন্যায় বিচার পেয়েছি বলে স্বস্তি অনুভব করছি। মৌলানা নিজামী সাহেব যদি রিভিউ করতে বলেন অবশ্যই আমরা রিভিউ করব। রিভিউ আবেদন না হলে রায় দ্রুত কার্যকর বললেন আইনমন্ত্রী। যদি রিভিউ তারা করে তাহলে একরকম প্রসিডিওর, আর যদি রিভিউ না করে তাহলে লিখিত রায়টা বেরোনোর সঙ্গে সঙ্গেই কার্যকর হবে। নিজামের ফাঁসির রায় বহালের খবরে গণজাগরণ মঞ্চের উল্লাস, রায় দ্রুত কার্যকরের দাবি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু এবং আমি হাফসাতুন্নেসা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 195 জন পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচার দাবিতে রাজধানীতে কয়েকটি সংগঠনের গণ অবস্থান, মানববন্ধন। জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির অন্তত 20 আত্মঘাতী সদস্য সক্রিয়, তথ্য পুলিশের। গ্রেপ্তারে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক নানা ষড়যন্ত্র দৃঢ় হাতে মোকাবেলা করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। তরুণ প্রজন্মকে নিষ্ঠার সঙ্গে জীবন গড়ার তাগিদ। দর্শক চাহিদা থাকায় পশ্চিমবঙ্গে বাংলাদেশি টেলিভিশন চ্যানেল প্রচারে আগ্রহী বিপণনকারী সংস্থাগুলো। ডাউনলিংকের অনুমোদন না থাকায় সম্ভব হচ্ছে না বলে মন্তব্য। এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা উত্তর কোরিয়ার। কেঁপে উঠল আশপাশের 19 কিলোমিটার এলাকা। মানবতা বিরোধী অপরাধে জামাতের আমির ও আলবদর নেতা মতিউর রহমান নিজামের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এই রায় দেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ, তবে পূর্ণাঙ্গ রায় দেখে রিভিউ করার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। আফজাল হোসেনের রিপোর্ট। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে 2014 সালের 29 অক্টোবর মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ে নিজামীকে 4টি অভিযোগে মৃত্যুদণ্ড আর বাকি 4টিতে যাবজ্জীবন কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের এই রায়ের বিরুদ্ধে নিজামীর করা আপিল চূড়ান্ত নিষ্পত্তি করে বুধবার নিজামীর ফাঁসির রায় বহাল রাখেন সুপ্রিম কোর্ট। রায়ে পাবনার বাউশগাড়ি সহ কয়েকটি গ্রামে গণহত্যা, ধুলাউড়া গ্রামের 52 জনকে হত্যা এবং বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনার দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর পাবনার বিশালিখা গ্রামে একজনকে হত্যা এবং ঢাকার নাখালপাড়ার পুরনো এমপি হোস্টেলে আটক রুমি বদি জুয়েল সহ কয়েকজনকে হত্যার উস্কানির দায়ে এই আলবদর নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন সর্বোচ্চ আদালত। রায়ের প্রতিক্রিয়ায় আদালত থেকে বেরিয়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষ। 6 and 16 এতে তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছিল, তার ভিতরে একটিতে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে আর বাকি 3টিতে তাকে মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। এবং এই মৃত্যুদণ্ড বহাল রাখার পরিপ্রেক্ষিতে তার মৃত্যুদণ্ড বহাল রাখা হলো এবং এই মৃত্যুদণ্ডের পরিপ্রেক্ষিতে তিনি শুধুমাত্র এখন যদি রিভিউ ফাইল করেন, রিভিউর ফলে যা হবে তার সাবজেক্ট টু দি জাজমেন্ট অফ রিভিউ তার মৃত্যুদণ্ড পরবর্তী সময়ে কার্যকর করা হবে। আসামি পক্ষের আইনজীবী জানিয়েছেন পূর্ণাঙ্গ রায় দেখে রিভিউ বিষয়ে সিদ্ধান্ত নেবেন নিজামী নিজেই। যে সাক্ষ্য প্রমাণ আছে সে সাক্ষ্য প্রমাণ বিচারকের কাছে তুলে ধরেছি, তিনি বিচার করেছেন, বিচারক যে দণ্ড দিয়েছেন আইনজীবী হিসাবে আমাদের সেটাই মেনে নিতে হবে। তারপরেও মৌলানা নিজামী সাহেব যদি সে পর্যালোচনা করে মামলার রায় দেখে উনি যদি আমাদেরকে পরবর্তী কর্মকাণ্ড অর্থাৎ রিভিউ করতে বলেন অবশ্যই আমরা রিভিউ করব। বর্তমানে আলবদর নেতা নিজামী গাজীপুরের কাশিমপুর কারাগারে কন্ডেম সেলে রয়েছেন। জামায়াতের আমির মতিউর রহমান নিজামী এমন একজন আলবদর নেতা যিনি 1971 সালে মুক্তিযুদ্ধের বিপক্ষে এবং পাকিস্তানের পক্ষে জিহাদ ঘোষণা করেছিলেন। রাষ্ট্রপক্ষ বলছে সব আইনি প্রক্রিয়া মেনে এই রায় দ্রুত কার্যকর করা হবে।
যদিও মতিউর রহমান নিজামীর হাতে শুধুমাত্র এই রায়ের বিরুদ্ধে রিভিউ করা ছাড়া আর আইনি কোনো পথ খোলা নেই। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে তদন্ত সঠিক হয়েছে বলেই মতিউর রহমান নিজামের সর্বোচ্চ সাজা নিশ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক। আর ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ বলছেন, এই রায়ের মাধ্যমে আবারও প্রতিষ্ঠিত হলো বুদ্ধিজীবী হত্যা সহ মুক্তিযুদ্ধের সময় গণহত্যার পেছনে প্রত্যক্ষ মদদ ছিল জামায়াত নেতাদের। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ৭১-এর মহান মুক্তিযুদ্ধের সময় ছিলেন নিখিল পাকিস্তান ইসলামী ছাত্র সংঘের সভাপতি। পরবর্তীতে এই সংগঠনের নেতাকর্মীদের দিয়ে গঠন করা হয় কুখ্যাত আল বদর বাহিনী। আর সংগঠনের সভাপতি হিসাবে বাহিনীর প্রধান ছিলেন নিজামী। দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যার প্রধান পরিকল্পক ছিল আল বদর বাহিনী। ২০১০ সালের ২৯শে জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে। একই বছরের ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধে গ্রেফতার দেখানো হয় তাকে। ১৬টি অভিযোগে দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ২০১৪ সালের ২৯শে অক্টোবর বুদ্ধিজীবী হত্যা সহ ৪টি অভিযোগে মৃত্যুদণ্ডের আদেশ হয় তার। উনি যে অঙ্গ সংগঠন ছাত্র হিসাবে করেছেন, আল বদর আলসাম সৃষ্টি করেছেন, এটা প্রমাণিত। সুতরাং বাংলাদেশে এই কনসেপ্ট, এই জুরিসপ্রুডেন্সে যত জায়গায় যত ঘটনা আল বদর আল শামস করেছে তার দায়িত্বকে তাকে নিতে হবে। আমাদের তদন্ত সঠিক হয়েছে, প্রসিকিউশনও সঠিক হয়েছে। ৬,২৫২ পৃষ্ঠার নথি সহ ১৬৮টি যুক্তি তুলে ধরে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেন নিজামী। আপিল শুনানি শেষে বুধবার রায় ঘোষণা করেন আদালত, যাতে বুদ্ধিজীবী হত্যার দায় সহ ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। পুরো প্ল্যানিং এর মধ্যে দিয়ে সে বুদ্ধিজীবী হত্যা হয়েছে। সেই প্ল্যানিং এর বিভিন্ন জায়গায়, নেতৃত্বের জায়গায় মুজাহিদ ছিলেন, নিজামী সাহেব ছিলেন। আমরা মনে করছি ধীরে ধীরে বুদ্ধিজীবী হত্যার সাথে এবং পুরো গণহত্যার সাথে যারা জড়িত ছিল তাদের আস্তে আস্তে ধীরে ধীরে মৃত্যুদণ্ড আমরা রায় পাবো। নিজামীর এই মামলাটি নিয়ে মানবতাবিরোধী অপরাধের 6টি মামলার আপিল নিষ্পত্তি হলো। আর আপিল চলা অবস্থায় মারা গেছেন জামায়াতের সাবেক আমির গোলাম আজম ও বিএনপি নেতা আব্দুল আলিম। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে রিভিউ আবেদন না করা হলে নিয়ম অনুযায়ী নিজামীর মৃত্যুদণ্ডের রায় দ্রুত কার্যকর করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নবনিযুক্ত সহকারী বিচারকদের 2 মাসব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। এই রায়ে আমি অত্যন্ত সন্তুষ্ট। আমরা শেষ পর্যন্ত বিশ্বাস করতে পারি যে অন্যায়ের বিচার হয়। এই প্রসিডিওর তো এর আগে যে 2টা মামলার রায়ের কার্যকর করা হয়েছে, সেই মামলাগুলিতে যেই প্রসিডিওর ফলো করা হয়েছে সেই প্রসিডিওরও এই মামলায় ফলো করা হবে। যদি রিভিউ তারা করে তাহলে একরকম প্রসিডিওর, আর যদি রিভিউ না করে তাহলে লিখিত রায়টা বেরোনোর সঙ্গে সঙ্গেই কার্যকর হবে। মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছে আওয়ামী লীগ। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের ব্রিফিংয়ে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, এ রায়ে জাতি দায় মুক্তি পেয়েছে। বিশ্ব ইজতেমার কথা বিবেচনা করে আগামী 10ই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা 11 জানুয়ারি অনুষ্ঠিত হবে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। মতিউর রহমান নিজামীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে রায় দিয়েছিল সর্বশেষ শাস্তি মৃত্যুদণ্ড, সেটা অ্যাপিলেট ডিভিশনে এই রায় বহাল রাখার কারণে গোটা জাতি সন্তুষ্ট। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এই রায়ের প্রতি সন্তুষ্ট প্রকাশ করা হয়েছে। 10ই জানুয়ারি সকালেই এই ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। ধর্মপ্রাণ মানুষের কথা বিবেচনা রেখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি নির্দেশ দিয়েছেন আমাদের 10ই জানুয়ারি জনসভা আগামী 11ই জানুয়ারি সোমবার ঐতিহাসিক শ্রদ্ধা উদ্যানে এই জনসভা অনুষ্ঠিত হবে। এদিকে নিজামীর মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করার মধ্য দিয়ে দেশ কলঙ্কমুক্ত হবার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করেন মুক্তিযোদ্ধারা। সকালে নিজামীর আপিলের রায়ে মৃত্যুদণ্ড বহাল রাখার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান তারা। আদালতের রায়কে দ্রুত কার্যকরী করার জন্য আপনার মাধ্যমে সরকারের প্রতি আমরা মুক্তিযোদ্ধার আহ্বান জানাচ্ছি, অনতি বিলম্বে এই আলবদরে গলার রশি ঝুলে তার রায়টা কার্যকর করলে জাতি কলঙ্কমুক্ত হবে দ্রুত। স্বাধীনতার বিপক্ষের শক্তি মতিউর রহমান নিজামী। আমি সরকারকে বলবো এই রায়টা যেন দ্রুত বাস্তবায়ন করে। কেন 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন সংগ্রাম দিছে, এমনকি বুদ্ধিজীবী হত্যার মূল নায়ক সে, এমনকি বুদ্ধিজীবীদের আত্মা শান্তি পাবে। আমার দেশের
জাতীয় পতাকা অক্ষয় থাকবে। এদিকে মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই শাহবাগে অবস্থান নেন তারা। বেলা 9:15টার দিকে চূড়ান্ত রায় ঘোষণার পরপরই বের হয় আনন্দ মিছিল। মিছিল থেকে নিজামীর রায় অবিলম্বে কার্যকর চেয়ে স্লোগান দেওয়া হয়। পাশাপাশি আদালতে চলমান অন্যান্য মামলা দ্রুত নিষ্পত্তি করারও আহ্বান জানানো হয়। মিছিল শেষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকার বলেন, অবিলম্বে নিজামীর ফাঁসির রায় কার্যকর করতে হবে। একই সঙ্গে পাকিস্তান থেকে 194 জন যুদ্ধাপরাধীকে দেশে ফিরিয়ে এনে বিচারের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আজকে এই বিচারের মধ্য দিয়ে দীর্ঘদিনের মানুষের 45 বছরের যে অপেক্ষা, সে অপেক্ষার অবসান হলো। আপনারা দেখেছেন গতকাল পাকিস্তান কি ধৃষ্টতাপূর্ণ কাজ করেছে। তারা আমাদের একজন কূটনীতিককে 48 ঘন্টার মধ্যে বহিষ্কার করবার ধৃষ্টতা প্রদর্শন করেছে। তাই আমি সরকারের কাছে আহ্বান জানাবো, শুধু নিজামীর বিচার নয়, পাকিস্তানি কূটনীতিকদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ থেকে পিআইয়ের ফ্লাইটে পাকিস্তানে পাঠিয়ে আমাদের প্রমাণ করতে হবে পাকিস্তানের এই ধৃষ্টতার কোনোভাবেই বাঙালি মেনে নেবে না। 195 জন পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচার দাবিতে গণ অবস্থান, মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছে বেশ কয়েকটি সংগঠন। রাজধানীর প্রেস ক্লাবের সামনে কর্মসূচিতে অংশ নেন সংগঠনের নেতাকর্মীরা। সকালে নৌমন্ত্রী শাহজাহান খানের নেতৃত্বে প্রেস ক্লাবের সামনের রাস্তায় গণ অবস্থান কর্মসূচি পালন করে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার সংগঠন। এ সময় শপথ বাক্য পাঠ করান নৌমন্ত্রী। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। এ সময় জামাত নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রায় দ্রুত কার্যকরের দাবি জানানো হয়। এছাড়া একই স্থানে জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ এবং যুদ্ধাপরাধীদের দোসরদের বিচার দাবিতে মানববন্ধন করে প্রাণের 71 এবং বঙ্গবন্ধু নাগরিক সংহতি পরিষদ ও জয় বাংলা মঞ্চ নামের সংগঠন। জামাত ইসলামকে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই বাংলার মাটিতে ওই যুদ্ধাপরাধী দলের রাজনৈতিক কোনো অধিকার নাই, অধিকার থাকতে পারে না। আজকে ওই যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। 195 জন অনেক ধরনের পাক সেনারা এই সকল অপরাধের সঙ্গে, ধর্ষণের সঙ্গে, খুনের সঙ্গে, অগ্নিসংযোগের সঙ্গে, লুটপাটের সঙ্গে তারা জড়িত ছিল। তাদের বিচার আমরা দাবি করব। এদিকে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাশেম আলীর আপিল শুনানির তারিখ 2রা ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে 4 সদস্যের বেঞ্চ এই দিন ধার্য করেন। এর আগে গতকাল মঙ্গলবার আপিল শুনানির তারিখ নির্ধারণ করার কথা থাকলেও কাশেম আলীর আইনজীবীর মধ্যে কে শুনানি করবে এ বিষয়ে নির্ধারণ না হওয়ায় আসামি পক্ষ থেকে আরও সময় আবেদন করা হয়। এরই প্রেক্ষিতে আজ শুনানির দিন ধার্য করেন আদালত। 2014 সালের 2রা নভেম্বর মানবতা বিরোধী অপরাধে মীর কাশেম আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। তার বিরুদ্ধে আনা 14টি অভিযোগের মধ্যে 10টি প্রমাণিত হলে আদালত এই আদেশ দেন। ওই বছরের 30 নভেম্বর এর রায়ের বিরুদ্ধে মীর কাশেম আলী আপিল করেন। মীর কাশেম আলী 168টি কারণে দেখিয়ে ফাঁসির আদেশ থেকে খালাস চেয়ে আবেদন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক নানা ষড়যন্ত্র দৃঢ় হাতে মোকাবেলা করেছে সরকার। সততা দিয়ে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করা যায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে জীবন গড়তে হবে নিষ্ঠার সাথে। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রতিটি জেলায় কমপক্ষে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা সরকারের রয়েছে বলেও জানান তিনি। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করা 166 শিক্ষার্থীর হাতে প্রধানমন্ত্রী স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ কার্যালয়ে এই অনুষ্ঠানে শিক্ষার উন্নয়নে তার সরকারের নেয়া নানা কর্মসূচির কথাও তুলে ধরেন তিনি। শিক্ষার্থীদের আগামী দিনে দেশের হাল ধরতে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, শিক্ষার্থীদের সততা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে, কারণ সততা থাকলে যে কোনো ষড়যন্ত্রই মোকাবেলা করা সম্ভব। আমরা দেশ চালাই, সবসময় চেষ্টা করি সততার সাথে চলতে, কারণ আমি এটা বিশ্বাস করি যে সততাই শক্তি।
আমি আগেই বলেছি যে বহু ষড়যন্ত্র বারবার আমাদের দেশে হয়েছে এবং দেশের মানুষের ভাগ্য নিয়ে খেলা হয়েছে, এবং এই ষড়যন্ত্রগুলি মোকাবেলা তখনই করতে পেরেছি, সেই শক্তিটা পেয়েছি ওই সততার শক্তি থেকে। আর দেশের মানুষের জন্য কতটুকু করতে পারবো, কতটুকু দিতে পারবো, সবসময় সেই চিন্তাটাই আছে বলেই আজকে দেশটাকে এই উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হচ্ছি। শিক্ষার পাশাপাশি গবেষণাকে সমান গুরুত্ব দেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কৃষিকাজ, খাদ্য উৎপাদন সহ বিভিন্ন ক্ষেত্রে পর্যাপ্ত গবেষণা হয়েছে বলেই সেখানে সফলতা পাওয়া গেছে। গবেষণা যে কত কাজে লাগে, কারণ আমি 96 সালে এসে দেখলাম যে গবেষণার জন্য একটা টাকাও রাখা হয়নি। সঙ্গে সঙ্গে আমরা কিন্তু সেই সময় 12 কোটি টাকা গবেষণার জন্য আমরা দিয়ে দিলাম। আজকে বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, আজকে মৎস্য উৎপাদনের যে অর্জন করেছে, যেখানে যত উৎপাদন সবই কিন্তু এই যতটুকু আমরা উন্নতি করতে পারি সেটা কিন্তু আমাদের গবেষণার ফসল। অনুষ্ঠানে ইউজিসির পক্ষ থেকে জানানো হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ভবিষ্যতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদেরও এই পদক দেয়া হবে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। নাশকতার 2 মামলায় বিএনপি নেতা মির্জা আব্বাসের আদালতে আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর করে পাঠানো হলো কারাগারে। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির অন্তত 20 জন আত্মঘাতী সদস্যের সন্ধানে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সশস্ত্র বিপ্লবের মাধ্যমে সরকারের পতন ঘটাতে দেশের বিভিন্ন স্থানে এই জেএমবি সদস্যরা আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা নিয়েছে। এই জঙ্গি সদস্যের বিস্তারিত তথ্য সংগ্রহের পাশাপাশি তাদের গ্রেফতারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামে গত 1 মাসে পৃথক অভিযানে পুলিশের হাতে ধরা পড়েছে জঙ্গি সংগঠন জেএমবির 10 জন সক্রিয় সদস্য। এর মধ্যে 1 জন পুলিশের উপর হামলা চালাতে গিয়ে নিহত হয়েছে। আর গ্রেপ্তারকৃত জঙ্গি সদস্যদের রিমান্ডে এনে টানা জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ। জঙ্গি আস্তানা থেকে উদ্ধারকৃত গুরুত্বপূর্ণ গোপন নথিপত্রের রহস্য উন্মোচনে কাজ করছে গোয়েন্দা পুলিশের বিশেষ দল। তাদেরকে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করছি। এর মধ্যে কিছু আমরা তথ্য পেয়েছি, তথ্যগুলি আমরা যাচাই বাছাই করছি এবং সেই প্রেক্ষিতে আমাদের অপারেশনও চলছে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে অন্তত 20 জন বিপজ্জনক জেএমবি সদস্য তথ্য পেয়েছে পুলিশ, যারা দেশের বিভিন্ন স্থানে আত্মঘাতী হামলা চালাতে প্রস্তুতি নিয়েছে। সম্প্রতি রাজশাহীর বাকমারাই আহমদিয়া মসজিদে আত্মঘাতী হামলা চালাতে গিয়ে নিহত জেএমবি সদস্য তাদেরই একজন। 2-4 জন হাতে গোনা মানুষ তারা আত্মাহুতি দিতে চায়। তাদের যে সর্বশেষ আস্তানাটা আছে সেই আস্তানাটা গুড়িয়ে দেওয়া পর্যন্ত আমরা আমাদের কাজ চালিয়ে যেতে চাই। এদিকে ইসলাম প্রতিষ্ঠান নামে যেসব জঙ্গি সদস্য আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা ভুল পথে পরিচালিত হচ্ছে বলে মনে করেন এই ইসলামী চিন্তাবিদ। ইসলাম ধর্ম মতো আত্মহত্যা মহাপাপ, এটাকে আল্লাহ রসুল এবং ইসলাম সমর্থন করে না। যারা এদিকে যাচ্ছে তারা ভুল পথে পা দিয়েছে, তাদেরকে ফেরত আসা দরকার। পুলিশ কর্মকর্তাদের মতে আত্মঘাতী জঙ্গি সদস্যরা পুলিশকে বিভ্রান্ত করতে নানা কৌশল অবলম্বনের পাশাপাশি প্রযুক্তি ব্যবহারে সচেতন হয়, তাদের গ্রেপ্তারে ব্যাগ পেতে হচ্ছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ইসলামের নামে জঙ্গিবাদ উস্কে দিয়ে দেশকে অকার্যকর করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীর মিরপুরে আলেম ওলামা মাশায়েখদের সাথে জঙ্গিবাদ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। জঙ্গিবাদ মোকাবেলায় ওলামাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বাংলাদেশকে এগিয়ে যাচ্ছে, আলোকিত বাংলাদেশ হচ্ছে, তখনই এইখানে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, দেশীয় ষড়যন্ত্র চলছে। আমাদেরকে একটা অকার্যকর দেশে পরিণত করার জন্য আজকের এই প্রচেষ্টা চলছে আন্তর্জাতিকভাবে। আর আমাদের কিছু লোক, ধর্মান্ধ লোক এর সঙ্গে যুক্ত হয়েছে। বোঝাতে হবে যে ইসলাম জঙ্গির নয়, ধর্ম নয়, ইসলাম হত্যার ধর্ম নয়। আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্যই আমরা আপনাদের কাছে আজকে মত বিনিময় করতে আসছি, আপনাদেরকে জানাতে আসছি। পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা নাশকতার 2 মামলায় জামিন নামঞ্জুর করে বিএনপি নেতা মির্জা আব্বাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সকালে ঢাকা মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এছাড়া মিরপুর থানায় দায়ের করা অপর 2 মামলায় জামিন মঞ্জুর করেন আদালত। 2014 সালের ডিসেম্বরে রাজধানীর বিভিন্ন থানায় মামলাগুলো দায়ের করা হয়। এর আগে পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা নাশকতার 2 মামলায় মির্জা আব্বাস পলাতক ছিলেন।
চলতি বছরেই 4G নেটওয়ার্ক চালু করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সকালে সচিবালয়ে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। এ সময় সাইবার ক্রাইম বন্ধের উপরও জোর দেওয়া হচ্ছে বলেও জানান তারানা হালিম। 2016 সালে আমরা 4G চালু করব এবং এই লক্ষ্যে আমাদের তরঙ্গ নিলাম অনুষ্ঠিত হবে। আমাদের টেলিযোগাযোগ নীতিমালার খসড়া ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। আমরা মোবাইল নাম্বার পোর্টেবিলিটি বা MNP কার্যক্রম মার্চ থেকেই আমরা শুরু করব এবং MNP লাইসেন্স কার্যক্রমকে এক স্বচ্ছতা এবং জবাবদিহিতা আনার জন্য খসড়ায় কিছুটা পরিবর্তন করা হয়েছে। শিগগিরই সৌদি আরবে নারী ও পুরুষ শ্রমিক পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। সকালে প্রবাসী কল্যাণ ভবনে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এ সময় 2015 সালে বিভিন্ন দেশে 5,55,881 জন বাংলাদেশি কর্মসংস্থান হয়েছে বলেও জানান মন্ত্রী। সৌদি আরবের মাননীয় শ্রমমন্ত্রীর সঙ্গে আমি আলোচনা করেছি। মাননীয় সৌদি শ্রমমন্ত্রী আশ্বাস প্রদান করেছেন যে সৌদি আরবে ডোমেস্টিক ওয়ার্কার্সের আওতায় পুরুষ কর্মীও নিয়োগ শুরু করা হবে। দুদক চাইছে তারা, আমরা যত দিতে পারবো তারা তত নিয়ে। স্থানীয় দর্শকের চাহিদা অনুযায়ী পশ্চিমবঙ্গে বাংলাদেশি টেলিভিশন চ্যানেল চালাতে আগ্রহী সেখানকার চ্যানেল বিপণনকারী সংস্থাগুলো। কলকাতায় আন্তর্জাতিক কেবল টিভি মেলায় অংশ নেয়া শীর্ষ বিপণনকারী সংস্থাগুলো এই কথা জানিয়েছে সময় সংবাদকে। তবে ডাউন লিঙ্কের অনুমোদন না থাকায় দর্শকদের কাছে বাংলাদেশি চ্যানেল পৌঁছানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন তারা। আমাদের কলকাতার প্রতিনিধি সুব্রত আচার্যের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মঙ্গলবার শুরু হয়েছে আন্তর্জাতিক কেবল টিভি মেলা। দেশ বিদেশ থেকে বহু টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষ এতে অংশ নেয়। পশ্চিমবঙ্গে চ্যানেল বিপণনকারী কর্তৃপক্ষ জানান, পশ্চিমবঙ্গে দর্শকদের ব্যাপক চাহিদা রয়েছে বাংলাদেশি চ্যানেল এবং অনুষ্ঠানের প্রতি। প্রতিনিয়তই গ্রাহক সেবা কেন্দ্রে বাংলাদেশি চ্যানেল দেখার দাবি জানিয়ে ফোন আসে তাদের কাছে। বাংলাদেশের চ্যানেল নিয়ে অন্তত পশ্চিমবাংলা এবং এর জনপ্রিয়তা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমাদের আপনাদের কাছেও ডিমান্ড থাকবে যে আপনাদের সরকার এবং আমাদের সরকার সম্মিলিত প্রচেষ্টায় এটাকে যদি লিগ্যালাইজড করে আমাদের ব্যবসার দিক দিয়ে উন্নতি। তবে সেদেশে সরকারের ডাউন লিঙ্কের অনুমোদন না থাকায় চ্যানেল দেখানো সম্ভব হচ্ছে না বলে জানালেন তারা। অন্যদিকে বাংলাদেশি চ্যানেল মালিকরা অভিযোগ করেছেন, সেদেশের মাল্টি সিস্টেম অপারেটর বা MSO আকাশচুম্বী মূল্য ধার্য করায় দর্শকদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। যে ডিমান্ড ক্রিয়েট করতে হবে তাহলে ডেফিনেটলি ভাষা তো কোনো প্রবলেম না, সেম ভাষা। হিন্দি যদি ছেড়ে দেন তাহলে কিন্তু বাংলা চ্যানেলে বেশি ডিমান্ড আছে। প্রতিবন্ধকতা পেরোলেই ওপার বাংলায় বাংলাদেশি চ্যানেলের বিশাল বাজার আছে বলে মনে করেন তারা। ওইখানকার যে ধরনের প্রোগ্রামিং হয় আর আমাদের এখানে যেটা অনেকটা ডিফারেন্ট হয়ে গেছে, তো ওইটার একটা চাহিদা আছে। বাট চাহিদা থাকলে কি হচ্ছে, লিগ্যালিটি থাকে। লিগ্যালিটির বাইরে গিয়ে আমরা দিতে পারি না, তো আমরা কোনো বাংলাদেশ চ্যানেল দিতে পারি না। সরকারি অনুমোদন পেলে পশ্চিমবঙ্গ সহ ত্রিপুরা, আসাম এমনকি ঝাড়খণ্ডেও বাংলাদেশের চ্যানেল পৌঁছানো সম্ভব বলে মত তাদের। সময় সংবাদ, কলকাতা। ধীরে ধীরে জমে উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রতিদিনই দর্শনার্থীদের পদচারণা বাড়ছে মেলা প্রাঙ্গণে। বিক্রি এখনো আশানুরূপ না হলেও সপ্তাহ ব্যবধানে বদলে যাবে এই চিত্র, আশাবাদ দোকানীদের। রাজধানীতে চলছে 21তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়ই জানান দিচ্ছে মেলার ব্যস্ততা। দিন যতই যাচ্ছে শিশু থেকে শুরু করে প্রায় সব বয়সী মানুষের ভিড়ে মুখর হয়ে উঠছে মেলা প্রাঙ্গণ। খুবই ভালো লাগছে। আমি প্রথম দিন আসলাম, এসেই কয়েকটা দোকান ঘুরে এই দোকানে আসলাম, ভালো লাগছে। পছন্দের জিনিস আছে, ঘুরতে খুব ভালো লাগছে, দেখতে ভালো লাগছে। দোকানে বিভিন্ন স্টল ঘুরেছি, কয়েকদিন নিয়ে আসছি, অনেক মজা লাগছে। ভালো ভালো জিনিস এসেছে, দেখলাম, আবার আসবো। আয়োজন ও পরিবেশ নিয়ে সন্তুষ্টি থাকলেও বিক্রি এখনো আশানুরূপ নয় বলে জানিয়েছেন বিক্রেতারা। ভোক্তাদের যে আগ্রহটা মানে ভিড়টা থাকবে সেটা আমাদের কাছে সন্তোষজনক নয়। আর ক্রেতা হিসেবে অনেকে কম আসতেছে, বাট ভিজিটর অনেক বেশি। আশা করছি আমাদের 10 তারিখের পরে আমাদের সেল বাড়বে। মেলার সার্বিক নিরাপত্তা রক্ষায় ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা সহ নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। পুরা মেলাটাই আমাদের নিরাপত্তার চাদরে ঢাকা, পর্যাপ্ত পরিমাণ ফোর্স আছে। পাশাপাশি আমাদের মেলা অভ্যন্তরে 104টি সিসি ক্যামেরা আছে, ওয়াচ টাওয়ার আছে, যা দ্বারা অপরাধীকে আমরা শনাক্ত করতে পারি।
এবারের বাণিজ্য মেলাকে মোট 4টি সেক্টরে ভাগ করা হয়েছে, যার মধ্যে 3টি সেক্টরে রয়েছে দেশি পণ্য আর একটিতে রয়েছে বিদেশি পণ্যের স্টল। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। দেশীয় চিনি শিল্পকে বাঁচাতে আমদানির উপর 15% ভ্যাট আরোপের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। পাশাপাশি মিলগুলো আধুনিকায়নের উপর জোর দেন তারা। এছাড়া আমদানিতে সুনির্দিষ্ট নীতিমালার প্রয়োজন বলে মনে করছে চিনি শিল্প কর্পোরেশন। বিস্তারিত কাজল আব্দুল্লাহর রিপোর্টে। দেশে খাদ্যপণ্য উৎপাদন সহ বিভিন্ন কাজে প্রতি বছর চিনির চাহিদা রয়েছে প্রায় 15 লাখ মেট্রিক টন। চাহিদার বিপরীতে দেশীয় কারখানাগুলো প্রতি বছর 1,20,000 মেট্রিক টন চিনি উৎপাদন করে, কিন্তু আমদানি করা চিনির ফলে তা অবিকৃত থেকে যায়। এই অবস্থায় আমদানিতে ভ্যাট আরোপ করায় দেশীয় চিনির দাম বাড়বে বলে জানান ব্যবসায়ীরা। মিল যেটা বাড়াইছে সরকার, ও ট্যাক্সের উপরে আরো 100 টাকার মতো বাড়বে। যে বুঝতেছে না এটা আখের চিনি ভালো, সে কেজিতে 10 টাকা বেশি হইলেও খাইব। এদিকে ভ্যাট আরোপ করার আগেই রাজধানীর চিনির পাইকারি বাজারে প্রতি কেজি চিনির দাম 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে প্রায় 42 টাকা। তবে ব্যবসায়ীরা জানান, বাজার স্থিতিশীল পরিবেশ সহ দেশীয় শিল্প রক্ষায় আরো বৃদ্ধি করতে হবে ভ্যাটের পরিমাণ। এছাড়া মিলগুলোর আধুনিকায়ন করে বাড়াতে হবে উৎপাদন। বাজার ভালো আমাদের জন্য সমস্যা, বাজার কমলেও আমাদের জন্য সমস্যা। একই পর্যায়ে থাকুক, এটা আমরা চাই। যে ট্যাক্স গভর্নমেন্ট ইম্পোজ করেছে আরো করা উচিত। আমদানিকৃত চিনির পাল্লা দিয়ে টিকাটা অসম্ভব। কলগুলি আছে সেগুলো অনেক পুরাতন, মেশিনারিজগুলি চেঞ্জ করে আরো উৎপাদন ক্ষমতাগুলি বাড়ানো হয়, তাহলে আপনার লাভবান হবে। অপরদিকে চিনি শিল্পের উন্নয়নে গ্রহণযোগ্য মূল্য নির্ধারণ এবং ব্যক্তিকেন্দ্রিক মুনাফা কমাতে আমদানি ক্ষেত্রে সুষ্ঠু নীতিমালা দরকার বলে মনে করেন এই কর্মকর্তা। অন্যান্য পণ্যের সাথে চিনির প্রাইসটা একটু সহনীয় পর্যায়ে থাকা বাঞ্ছনীয়। ডেফিনেটলি এটা নীতিমালা থাকা উচিত। কেন থাকা দরকার যে বাংলাদেশে কি পরিমাণ চিনির প্রয়োজন, সেই ক্ষেত্রে চিনি শিল্পের প্রতিষ্ঠানগুলো দ্বারা কত আসতে পারে এবং আমদানি কত হতে পারে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জে চলন বিলের শুটকির চাহিদা রয়েছে দেশ জুড়ে, কিন্তু গত কয়েক বছর ধরে শুটকির দাম কমে যাওয়ায় ক্রমাগত লোকসানে হুমকির মুখে এই ব্যবসা। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার দাবি, এ ব্যবসাকে টিকিয়ে রাখতে ঋণ সহ নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। অবশ্য উৎপাদিত শুটকি সংরক্ষণের বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন স্থানীয় সংসদ সদস্য। বিস্তারিত রিঙ্কু কুন্ডুর প্রতিবেদনে। সিরাজগঞ্জের তারাস উপজেলা চলনবিল সংলগ্ন হয়। এখানে মাছ ধরে শুটকি প্রক্রিয়াজাতের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন হাজারো মানুষ। মিঠা পানির মাছ হয় এখানকার শুটকি। সমুদ্রে লবণাক্ত শুটকি থেকে স্বাদে কিছুটা ভিন্ন ও বেশ সুস্বাদু। তাই এখানকার উৎপাদিত শুটকি স্থানীয় চাহিদা মিটে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। পুঁটির মাছ, চিংড়ি মাছ সংগ্রহ করি, করে আমরা এখানে শুকাই, শুকায় সৈয়দপুর, নীলফামারী, তারপর রংপুর আমরা বিক্রি করি এবং এখান থেকেও কিছু মাছ নেওয়া যায়। তবে দীর্ঘ প্রক্রিয়াজাতের পর শুটকির কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না ব্যবসায়ীরা। তাছাড়া সংরক্ষণের ব্যবস্থা না থাকায় অল্প দামে বাজারজাত করতে হচ্ছে তাদের, ফলে লাভের বদলে লোকসান গুনতে হচ্ছে তাদের। 3000 টাকা মন, 4000 টাকা মন কিনতে হয়। আমার এই মাছ 4500-5000 টাকা বিক্রি হয়। কামলা আছে, হাইলিয়া আছে, এগুন দিয়ে বিক্রি করার দেখা যাচ্ছে যে আমরা ঢাকা দিয়ে আর যে জায়গায় যাই, কিন্তু বেচাকেনা করলে এবার আমার লসের দিকে টানতেছে। অবশ্য সমস্যার কথা স্বীকার করে ঋণ ব্যবস্থা সহ নানা পদক্ষেপ নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাদেরকে আমরা ট্রেনিং দিয়েছি, তারা যদি আরো এটিকে যদি আরো বৃহৎ পরিসরে করতে চায়, এজন্য কিন্তু আমরা তাদেরকে ঋণের ব্যবস্থা করেছি। আর শুটকির ব্যবসাকে এগিয়ে নিতে প্রক্রিয়াজাত শুটকি সংরক্ষণের বিষয়ে আশ্বাস দিলেন স্থানীয় সংসদ সদস্য। সংরক্ষণের কোনো ব্যবস্থা নাই, রক্ষণাবেক্ষণ করা যায়, তার জন্য কিছু করা যায় কিনা আমি এই ব্যাপারে অবশ্যই পদক্ষেপ নেব। চলনবিল থেকে প্রায় 26 প্রজাতির মাছ সংগ্রহ করে উৎপাদন করা হয় শুটকি। আর এই ব্যবসার সাথে জড়িত রয়েছে জেলার প্রায় 10,000 মানুষ। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। দুপুরের সময় আরো থাকছে। অবশেষে নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে অস্ত্র আইন কঠোর করলেন ওবামা। মামলা করার ঘোষণা রিপাবলিকানদের। আবারও জামাত নেতা নিজামের মৃত্যুদণ্ড বহাল রাখার খবর। যুদ্ধাপরাধী নিজামের মৃত্যুদণ্ড আপিল বিভাগে বহাল থাকায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার নিজ এলাকা পাবনার সাথিয়া সহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। আলবদর রাজাকার মতিউর রহমান নিজামের ফাঁসি হয়, আমরা সাথিয়াবাসী এবং আমরা শহীদ পরিবারের সদস্য আমরা এতটাই আনন্দিত। বাংলাদেশের যে কোনো প্রান্তরে গেলি ফেরেই যদি বলা যায় সাথিয়ার লোক কয় নিজামী এলাকার লোক, এই কলঙ্ক মুক্ত হওয়ার জন্য আমরা খুশি এবং আনন্দিত। মতিউর রহমান নিজামীর লাশ যেন পাবনার মাটিতে যেন দাফন না হয়, পাবনার মাটিতে যেন তার কবর না হয়। গোটা জাতি এই যুদ্ধ অপরাধীদের বিচারটাকে দেখার জন্য
দীর্ঘদিন যাবতই অধীর আগ্রহ অপেক্ষা করছিলেন। আজকে এই রায়ের মাধ্যমে আমার মনে হয় জাতির প্রত্যাশা অনেকটা পূরণ হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষ করে যত দ্রুত সম্ভব তার ফাঁসির রায় কার্যকর করা হোক। শহীদ পরিবার সন্তান হিসাবে আমার পরিবারের পক্ষ থেকে আমি সন্তুষ্টি প্রকাশ করছি এবং আল্লাহ রাব্বুল শুকরিয়া আদায় করছি। লাখো শহীদ ডাক পাঠালো সব সাথীদের খবর দে, সারা বাংলা ঘেরাও করে রাজাকারদের কবর দে। আজকে বাংলাদেশে আইনের শাসনের মাধ্যমে রাজাকারদের কবর রচিত হয়েছে। নিজামীর যে ফাঁসির রায় অবিলম্বে কার্যকর হবে, এটাই আমরা প্রত্যাশা করি। জাতির দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে, আমরা এই রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানাচ্ছি। আজকে যে রায় আমরা পেয়েছি তাতে আমরা সন্তোষ প্রকাশ করছি, আমরা স্বস্তি বোধ করছি। আমরা মনে করছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের জনগণের এটা একটি বিজয় হলো। গাজীপুরে গুলিতে মনির নামে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়েছে। ভোররাতে শহরের শালনা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় গতকাল সন্ধ্যায় নগরীর মৌচাক এলাকা থেকে কয়েকটি মামলার আসামি খান মনিরকে গ্রেফতার করা হয়। পরে তাকে নিয়ে শালনায় অস্ত্র উদ্ধারে যায় গোয়েন্দা পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে মনিরের সহযোগীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয় মনির। পরে তার লাশ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। রাজশাহীতে কমিউনিটি ক্লিনিকগুলোতে হঠাৎ করেই কমে গেছে ওষুধের সরবরাহ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সেবা গ্রহণকারীরা। আর স্বাস্থ্য সহকারীরা বলছেন ওষুধ না থাকায় সুস্থ থাকার পরামর্শ দিয়েই সেবা দেওয়ার কাজ করছেন তারা। তবে জেলা সিভিল সার্জনের দাবি নিয়মিতভাবেই ওষুধ সরবরাহ করা হচ্ছে। হাবিবুর রহমান পাপুর তোলা ছবিতে রাকিবুল হাসানের প্রতিবেদন। 1998 সালে গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতি 6000 মানুষের জন্য প্রতিষ্ঠিত হয় কমিউনিটি ক্লিনিক। এখানে রক্তচাপ, প্রস্রাব, রক্ত পরীক্ষা, বাচ্চাদের 10টি ও মহিলাদের 5টি টিকা, গর্ভকালীন স্বাস্থ্যসেবা সহ সাধারণ রোগ নিরাময়ে সেবা দিচ্ছে ক্লিনিকগুলো। এখানে বিনামূল্যে দেওয়া হয় 30 ধরনের ঔষধ। কিন্তু রাজশাহীর ক্লিনিকগুলোতে শীতজনিত রোগের ওষুধ পাচ্ছেন না রোগীরা। ডাক্তারদের কাছে গেলে ওরা ওষুধ লিখে দেয়, সরকারি ক্লিনিকে গেলে তো ওষুধ দেয় না। তো আমরা তো কৃষক লোক, আমার তো কোনো ইয়ে নাই। আমরা যদি যাইতে বলে ওষুধ, ভালো ওষুধ নাই। ক্লিনিকে খুব কমই যায়, ওই ওষুধ দেয় বা বাড়িতে কিনে খেতে হয়, তো বাইরে চিকিৎসা করি আমরা। স্বাস্থ্য সহকারীরা বলছেন প্রতি 1.5 মাসে 1 কার্টুন ওষুধ দেওয়া হলেও আগস্টের পর থেকে সরবরাহ কমে যাওয়ায় সমস্যা বেড়েছে। ওষুধের সাপ্লাই আসছে না, তাহলে দিবে কি করে? ধার করা ওষুধের মতন ওই দারুসা মেডিকেল থেকে কিছু নিয়ে আসে, ওই একটু একটু করে দিয়েছে, থামানো হয়েছে। তবে জেলা সিভিল সার্জনের দাবি ওষুধ সরবরাহ নিয়মিত হচ্ছে। ওষুধের কোনো আইটেম যদি ঘাটতি হয়, তো আমরা পার্শ্ববর্তী যদি কোনো কমিউনিটি ক্লিনিকে সেই আইটেমটা থাকে, সেখান থেকে আমরা ওটা দিয়ে কভার করি। এবং সেখানেও যদি কভার না হয়, তাহলে আমরা উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে অথবা সিভিল সার্জন ডিআরএস থেকে আমরা এটা দিয়ে কভার করি। জেলা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী রাজশাহী জেলায় 233টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। গড়ে প্রতিদিন এই সব ক্লিনিক থেকে সেবা নিচ্ছে 25,000-এরও বেশি মানুষ। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে মাস জুড়ে দেশের প্রতিটি জেলায় দর্শকদের কাছে যাচ্ছে সময়ের সংবাদ দল। জানবে সময় টেলিভিশন নিয়ে তাদের মতামত। দর্শকের কাছে যাত্রায় দলটি এখন নওগাঁয়। সকালে শহরের মুক্তিমোড় এলাকায় আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে ভিড় জমান। তারা সময় সংবাদ নিয়ে তাদের ভালো ও মন্দ লাগার কথা জানান। বস্তুনিষ্ঠ সংবাদ ও মুক্তিযুদ্ধ বিষয়ক অনুষ্ঠান প্রচারের জন্য সময় সংবাদের প্রশংসা করেন দর্শকরা। পাশাপাশি সময় সংবাদকে এগিয়ে নিতে নানা পরামর্শ দেন তারা। সময় টিভি নওগাঁর সমস্যা, সংকট এবং উত্তরণের পথগুলো, আমাদের নওগাঁর জনমানুষের প্রবলেমগুলো যাতে উঠায় ধরে। যে সংবাদটা প্রচার করলে বাংলাদেশের মানুষ উপকৃত হয়, আশা করি সেটা আপনারা নিরপেক্ষভাবে প্রচার করবেন। সময় টিভি যেহেতু নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করে, ভবিষ্যতে ওনারা বস্তুনিষ্ঠ এবং মানুষের আশা এবং আকাঙ্ক্ষা সেগুলো তারা তুলে ধরবেন। নওগাঁর পর্যটন যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আছে, এগুলো তুলে ধরার জন্য আমি অনুরোধ করব। হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। এই পরীক্ষায় প্রতিক্রিয়ায় দেশটির রিয়াংগাং প্রদেশের
19 কিলোমিটার এলাকা জুড়ে 5.1 মাত্রার ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS। এদিকে যুক্তরাষ্ট্র আগ্রাসন না থামালে পরমাণু কর্মসূচি অব্যাহত রাখার কথা সাফ জানিয়েছে পিয়ংইয়ং। আর এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান। 2006 সালে প্রথমবারের মতো পারমাণবিক বোমার সফল পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। 10 বছরের ব্যবধানে তারা চতুর্থ দফা পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটালো। রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, বুধবার সকাল 10টায় দেশের প্রধান পারমাণবিক কেন্দ্র পাংরিরে সফলতার সঙ্গে চালানো হয়েছে হাইড্রোজেন বোমার ক্ষুদ্র সংস্করণের সফল পরীক্ষা। এতে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা সক্ষমতা বাড়বে বলেও দাবি করা হয় টেলিভিশন বিবৃতিতে। যুক্তরাষ্ট্র আমাদের বিরুদ্ধে আগ্রাসন না থামালে আমরাও আমাদের পরমাণু কর্মসূচি থেকে সরে আসব না। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর মনিটরিংয়েও ধরা পড়েছে এই বিস্ফোরণের বিষয়টি। সংস্থার ওয়েবসাইটে বলা হয়, এই বিস্ফোরণের ফলে উত্তর কোরিয়ার রিয়াংগাং প্রদেশের পরমাণু অঞ্চলের 19 কিলোমিটার এলাকায় 5.1 মাত্রার ভূকম্পন সৃষ্টি হয়। উত্তর কোরিয়ার এই পারমাণবিক পরীক্ষার পর তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে দক্ষিণ কোরিয়া, চীন ও জাপান। মন্ত্রিসভার সঙ্গে জরুরি বৈঠকে বসেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাই। আর জাপান বলছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আসন্ন বৈঠকে এই বিষয়টি উত্থাপন করবে তারা। উত্তর কোরিয়ার এই পরমাণু পরীক্ষার পর সম্ভাব্য করণীয় ঠিক করতে বেশ কয়েকজন মন্ত্রীকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জরুরি আলোচনায় ডাকা হয়েছে। 2006 সালের পর 2009 ও 2013 সালেও পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় উত্তর কোরিয়া। জাহিদুর রহমান, সময় সংবাদ। অবশেষে যুক্তরাষ্ট্রের অস্ত্র আইন কঠোর করতে নির্বাহী আদেশ জারি করলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এতে করে এখন থেকে যুক্তরাষ্ট্রের আগ্নেয়াস্ত্র ক্রেতারা বাধ্য থাকবে নিজ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে। আবেগাপ্লুত কণ্ঠে ওবামা বলেন, অস্ত্র আইন নিয়ে মার্কিন রাজনৈতিকদের যে নিষ্ক্রিয় মনোভাব রয়েছে তার অবসান জরুরি। তবে এর মধ্যে নির্বাহী আদেশে এমন আইন জারির তীব্র সমালোচনা করেছেন কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ দল রিপাবলিকান পার্টির ঊর্ধ্বতন নেতারা। হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার পল রায়ান কংগ্রেসকে পাশ কাটিয়ে জারি করা এই আইনের বিরুদ্ধে আদালতে মামলা করা হবে বলে জানান। মঙ্গলবার হোয়াইট হাউসে ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে সাথে নিয়ে যুক্তরাষ্ট্রে অস্ত্র আইন কঠোর করতে নিজের নির্বাহী ক্ষমতা প্রয়োগের মাধ্যমে নতুন আইন জারি করার ঘোষণা দেন ওবামা। এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। চোখের পানির মধ্য দিয়ে তিনি স্মরণ করেন 2012 সালে স্যান্ডি হুক প্রাইমারি স্কুলে সন্ত্রাসী হামলায় নিহত 20 শিশুকে। উপস্থিত ছিলেন ওই ঘটনায় নিহত শিশুদের পরিবারের সদস্যরাও। বারাক ওবামা বলেন, ওই হামলার ঘটনা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলে। এরপরই তিনি সিদ্ধান্ত নেন যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র বেচাকেনায় নিয়ন্ত্রণ আনার। আমি আশা করব মার্কিনিরা আমার পর এমন লোককেই তাদের নেতা নির্বাচন করবেন যারা অস্ত্র আইনের ব্যাপারে আরো বেশি কঠোর হবেন। এতে করে শুধু অপরাধ কমবে তাই নয়, অনেক মানুষের জীবনও রক্ষা পাবে। নাগরিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে দাবি করে প্রথম থেকেই এর বিরোধিতা করে আসছে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস। হাউস অব রিপ্রেজেন্টেটিভ এবং সিনেট কংগ্রেসের উভয় কক্ষই আগ্নেয়াস্ত্র বেচাকেনা নিয়ন্ত্রণের জন্য আইন করার বিষয়ে উত্থাপন করা বিল প্রত্যাখ্যান করে। এরপরই প্রেসিডেন্ট ওবামা নির্বাহী ক্ষমতা প্রয়োগের সিদ্ধান্ত নেন। তিনি বলেন, অস্ত্রের সপক্ষের প্রভাবশালী মহল মার্কিন কংগ্রেসকে জিম্মি করে রাখলেও যুক্তরাষ্ট্রের জনগণকে তা করতে পারবেন না। এই আইনের মধ্য দিয়ে আমরা সবার বন্দুক কেড়ে নিচ্ছি এমন নয়। আত্মরক্ষার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহারের সাংবিধানিক অধিকার থাকবে, তবে এর অপব্যবহার রোধের জন্য এক্ষেত্রে ভারসাম্য আনা প্রয়োজন। আমি চাই অস্ত্র সহিংসতা ও তা নিয়ন্ত্রণের বিষয়ে যুক্তরাষ্ট্রে যে নিষ্ক্রিয়তা রয়েছে তা এবার শেষ হবে। ওবামার এই ঘোষণার পরপরই এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন অস্ত্রের পক্ষের প্রভাবশালী লোকজন। ইলিনয় ও ক্যালিফোর্নিয়ায় বন্দুক নিবন্ধন করার আইন আগে থেকেই বহাল আছে, কিন্তু যুক্তরাষ্ট্রের ইতিহাসে বড় বড় অস্ত্র সহিংসতা এই দুই রাজ্যেই হয়েছে। কাজেই এই আইন কতটা উপযোগী তা বিশিষ্টজনরাই ভেবে দেখুন। রিপাবলিকানরা আবার এক ধাপ এগিয়ে ওবামার আইনের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হওয়ার ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে হুঁশিয়ারিও দিয়েছেন রিপাবলিকান মনোনয়ন প্রার্থী পল রায়ান। নতুন এই আইন প্রয়োগ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন রিপাবলিকান দলের পক্ষে প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও মার্কো রুবিও। মার্কিন রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ প্রভাবক এই আগ্নেয়াস্ত্র। অনেকের মতে ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন সহ অস্ত্র অধিকার গ্রুপগুলো অবাধে আগ্নেয়াস্ত্র বেচাকেনা অব্যাহত রাখা সহ বিভিন্ন বিষয়ে কংগ্রেসের ওপর প্রভাব বিস্তার করে আসছে। আর সে কারণেই আগ্নেয়াস্ত্র ব্যবহারে কড়াকড়ি আরোপে বাধা দিয়ে চলছে কংগ্রেস। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ।
বিপিএল এ তামিম ইকবাল আর সিলেট সুপারস্টারসের মালিকের বিবাদের তদন্ত করে দুপক্ষকেই দোষী সাব্যস্ত করেছে ক্রিকেট বোর্ড। ডিসিপ্লিনারি কমিটির প্রধান শেখ সোহেল জানিয়েছেন, জিম্বাবুয়ে সিরিজের পর আর্থিক জরিমানা গুনতে হবে দুপক্ষকেই। সাবেক অধিনায়ক রকিবুল হাসান বিসিবি কর্মকর্তাদের দিয়ে বাজে মন্তব্য করায় দুঃখ প্রকাশ করেছেন শেখ সোহেল। তবে তার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্তে আসেনি বোর্ড। বিপিএল এর তৃতীয় আসরে সমালোচিত ইস্যুগুলোর মধ্যে অন্যতম তামিম ইকবাল আর সিলেট সুপারস্টারসের মালিকের বিরোধ। ঘটনার প্রায় 1.5 মাস পর এ ব্যাপারে মুখ খুলেছে ক্রিকেট বোর্ড। ঘটনার দিন যারা মাঠে উপস্থিত ছিলেন সেই বিসিবি কর্তা আর খেলোয়াড়দের সাক্ষ্য, ভিডিও ফুটেজ সবকিছুর তদন্ত করে সিদ্ধান্তে এসেছে ক্রিকেট বোর্ড। ডিসিপ্লিনারি কমিটির প্রধান শেখ সোহেল জানিয়েছেন, আর্থিক শাস্তির মুখে পড়তে যাচ্ছে দুপক্ষই। একজন ক্রিকেটার হিসাবে আরো বেশি ধৈর্যশীল হওয়া দরকার ছিল তামিমের। আর খেলার সময় মাঠে প্রবেশের এখতিয়ার নেই সিলেটের মালিকের। তবে অর্থের অঙ্কটা কত হবে তা স্পষ্ট করেননি শেখ সোহেল। আর দুপক্ষকেই আর্থিক জরিমানা গুনতে হবে জিম্বাবুয়ে সিরিজের পর। আসলে তামিমের ব্যাপারটা আমি আসলে নিজেই দুঃখিত। আসলে আমি অনেক সময় নিয়েছি, খেলা চলতেছিল। তামিম ইজ এ ন্যাশনাল প্লেয়ার। যেমন তামিমের যে জিনিসটা আমরা ভিডিওতে দেখছি, তামিম একজন বিপিএল আইকনও ছিলেন। তার অনেক ধৈর্য ধরতে হবে, অনেক কিছু দেখতে হবে। দুইজনকেই পানিশমেন্ট দিব, কারণ ফ্র্যাঞ্চাইজার মালিক উনি ওইখানে কিভাবে প্রবেশ করলেন। ওনার কিন্তু ওইখানে প্রবেশ করা বা প্লেয়ারের সাথে ডাইরেক্ট যে কথা বলার কোনো রাইট নাই। বিপিএল এর টস বিতর্ক আর বিসিবি কর্তাদের নিয়ে বিরূপ মন্তব্য করায় সমালোচনার মুখে পড়েছেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান। তার এমন আচরণকে দুঃখজনক মনে করেন শেখ সোহেল। সবার উপরে তো বোর্ড, ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নিয়ে যেহেতু কামাল ভাই, পাপন ভাই দুইজনকে নিয়ে এই ধরনের কথাটা বলা খুবই দুঃখজনক। আর আসলে আমরা মনে করি যে রকিবুল ব্যাপারে কি ডিসিশন হবে এটা এখন আমাদের আসেনি, এটা আমি একটু বলতে পারি। অপরাধী যেই হোক শাস্তি তাকে পেতেই হবে, এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য ক্রিকেট বোর্ডের শৃঙ্খলা কমিটির চেয়ারম্যানের। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। ক্যাপিটাল কাপ ওয়ানের খবর। মিডফিল্ডার জর্ডান আইবির গোলে সেমিফাইনালের প্রথম লেগে জয় পেয়েছে লিভারপুল। স্টোক সিটির ঘরের মাঠে ব্রিটানিয়া স্টেডিয়ামে স্বাগতিকদের 1-0 গোলে হারায় ইয়র্গেন ক্লপের শিষ্যরা। ম্যাচের শুরুতেই দুশ্চিন্তায় পড়েন লিভারপুল কোচ ইয়র্গেন ক্লপ, কারণ ইনজুরির কারণে মাঠ ছাড়েন দলের গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় ফিলিপ কটিনহো আর ডিজান লোভারেন। তবে ব্রাজিলিয়ান মিডফিল্ডার কটিনহোর বদলি খেলোয়াড় জর্ডান আইবি শেষ পর্যন্ত জয়ের মূল নায়ক হয়ে দাঁড়ায়। ম্যাচের 37 মিনিটে ইংলিশ মিডফিল্ডার আইবির গোলে প্রথম লিড পায় অতিথি লিভারপুল। ফলে 1-0 এগিয়ে বিরতিতে যায় দ্য রেডরা। বিরতির পর ফিরে স্টোক সিটি গোল পরিশোধের জন্য মরিয়া হলেও স্বাগতিকদের সুযোগ না দিয়ে নিজেদের আধিপত্য ধরে রাখে লিভারপুল। ফলে নির্ধারিত সময়ে খেলা শেষে 1-0 গোলের জয়ের উল্লাসে মেতে ওঠে ক্লপের শিষ্যরা। 26 জানুয়ারি সেমিফাইনালের দ্বিতীয় লেগে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে মুখোমুখি হবে দুদল। Short cross in 3 weeks' time. A welcome to a first leg victory, with every chance of building upon that. কোপা দেল রের খবর। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওলের মুখোমুখি হবে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় রাত 1:30টায় শুরু হবে দুদলেরই ম্যাচ। আরেক ম্যাচে রায়ো ভায়েকানোর বিপক্ষে মাঠে নামবে অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 3:05। নিষেধাজ্ঞায় থাকা ফুটবলার খেলানোর অপরাধে কোপা দেল রের এবারের আসর থেকে আগেই বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ। তাই আসরের স্পটলাইট এখন আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার উপর, যারা এবার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হচ্ছে এসপানিওলের। পরিচিত মাঠ ন্যু ক্যাম্প, তাই ঘরের মাঠে স্বাগতিক হিসেবে বার্সেলোনায় থাকবে এগিয়ে, কারণ দুদলের শেষ 5 ম্যাচে 4টিতেই জয় আছে কাতালানদের। তার উপর আবার 2009 সালের পর থেকে এখন পর্যন্ত বার্সাকে হারাতে পারেনি এসপানিওল। কিন্তু আত্মবিশ্বাসের দিক দিয়ে অতিথিরাও কোনো অংশে পিছিয়ে নেই, কারণ লা লিগার শেষ ম্যাচে এই এসপানিওলের কাছে হোঁচট খেয়েছে লুই এনরিকের শিষ্যরা। গোলশূন্য ড্র করে শীর্ষস্থান খুইয়েছে মেসির বার্সা। এদিকে দলবদলে নিষেধাজ্ঞা থাকায় এতদিন মাঠে নামতে না পারা দুই ফুটবলার আর্দা তুরান ও অ্যালেক্স ভিদালের এই ম্যাচে অভিষেক হতে পারে বার্সেলোনার জার্সি গায়ে। তার উপর মেসি নেইমাররাও মুখিয়ে আছে ভক্তদের গোল উৎসবে মাতাতে। আরেক ম্যাচে স্তাদিও দেল রায়ো ভায়েকানোতে স্বাগতিকদের বিপক্ষে লড়াইয়ে নামবে আরেক জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ। নিজেদের শেষ 5 ম্যাচে অ্যাটলেটিকোর জয় যেখানে 4টিতে, সেখানে রায়ো ভায়েকানো হেরেছে 4টি ম্যাচ। এছাড়া দুদলের মুখোমুখি লড়াইয়েও এগিয়ে রোজি ব্লাঙ্কোসরা। সব রকম প্রতিযোগিতায় শেষ 5 ম্যাচের 4টিতেই জয়ের রেকর্ড আছে আসরের 10 বারের চ্যাম্পিয়নদের।
এদিকে ইনজুরির কারণে দীর্ঘদিন সাইড লাইনে বসে থাকা প্যাট্রিক এভার্ট, গোলরক্ষক টোনো ও ডেভিড কোরবেনোর পাশাপাশি এই ম্যাচে থিয়াগোকেও পাচ্ছে না অতিথিরা। তারপরও জয়ের লক্ষ্যে মাঠে নামবে দিয়েগো সিমিওনের শিষ্যরা। ফারজানা মুমু, সময় সংবাদ। দুপুর সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ৭১ মানবতা বিরোধী অপরাধে জামাত নেতা নিজামীর আপিলের চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ড বহাল, ৩টি অভিযোগে দেয়া হলো সাজা, রাষ্ট্রপক্ষের সন্তোষ। ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচার দাবিতে রাজধানীতে কয়েকটি সংগঠনের গণ অবস্থান, মানববন্ধন, জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়। বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক নানা ষড়যন্ত্র দৃঢ় হাতে মোকাবেলা করেছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। তরুণ প্রজন্মকে নিষ্ঠার সঙ্গে জীবন গড়ার তাগিদ। দর্শক চাহিদা থাকায় পশ্চিমবঙ্গে বাংলাদেশি টেলিভিশন চ্যানেল প্রচারে আগ্রহী বিপণনকারী সংস্থাগুলো, ডাউনলিংকের অনুমোদন না থাকায় সম্ভব হচ্ছে না বলে মন্তব্য। এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা উত্তর কোরিয়ার, কেঁপে উঠল আশপাশের ১৯ কিলোমিটার এলাকা। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।